এখন আমরা ক্লাস 11-এর ফিজিক্সের বৃত্তীয় গতি এই চ্যাপ্টারটি স্টার্ট করছি। ঠিক আছে, ক্লাস 11-এর ফিজিক্সের বৃত্তীয় গতি এই চ্যাপ্টারটি আমরা এখন পড়ব। আজকে হচ্ছে এর প্রথম অংশ, পার্ট 1। প্রথমেই বলি, দেখো আমরা বৃত্তীয় গতি কাকে বলে। কোনো কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে বা কোনো অক্ষের সাপেক্ষে যখন বৃত্তাকার পথে গতিশীল হয় তখন সেটাকে ওই কণার বৃত্তীয় গতি বলে। অর্থাৎ এরকম একটা কণা যদি এই ও বিন্দুকে কেন্দ্র করে এইভাবে ঘুরতে থাকে বা এই অক্ষের সাপেক্ষে চারিদিকে ঘুরতে থাকে তখন সেটাকে আমরা বৃত্তীয় গতি বলবো। ঠিক আছে, তাহলে কোনো কণা যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে বা একটা অক্ষের সাপেক্ষে বৃত্তপথে ঘোরে তখন কণার গতিটাকে আমরা বৃত্ত গতি বলি। যেমন এই ও বিন্দুটাকে কেন্দ্র করে যদি একটা কণা ঘোরে বা এই ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণাক্ষটাকে যদি কেন্দ্র করে একটা বস্তু ঘোরে তখন সেই বস্তুর গতিটাকে বৃত্তীয় গতি বলা হয়। যেমন উদাহরণ কি, আমরা ধরো একটা পাথরকে যদি সুতো দিয়ে বেঁধে দিই, নিয়ে সুতোর একটা প্রান্তে পাথরটা রইল, সুতোর অপর প্রান্তে আমরা হাত দিয়ে ধরে সেটাকে যদি এইভাবে ঘোরাতে থাকি তখন সেই পাথরটার গতি হবে বৃত্তীয় গতি। ঠিক আছে, তাহলে সুতোর এক প্রান্তে পাথরটাকে বেঁধে দিলাম, আরেক প্রান্তটাকে হাত দিয়ে ধরলাম, নিয়ে এইভাবে ঘোরাতে থাকলাম, তখন সেটা হচ্ছে একটা বৃত্তীয় গতি উদাহরণ। নেক্সট হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। ঠিক আছে, সেটাও হচ্ছে বৃত্তীয় গতির উদাহরণ হলো। তারপর নেক্সট হচ্ছে আমরা জানি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের গতি, এটাও বৃত্তীয় গতির উদাহরণ। তারপর ফ্যান ঘুরছে, এটাও বৃত্তীয় গতির উদাহরণ। ঠিক আছে, সাইকেলের চাকার যে গতিটা, সাইকেলের চাকার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, এটা বৃত্তীয় গতি। আর তার সাথে সাথে ও আবার সামনের দিকে এগিয়ে যায়, দুটো একসাথে মিলে ওটাকে মিশ্র গতি বলা হয়। কিন্তু যখন শুধুমাত্র চাকাটা অক্ষের সাপেক্ষে ঘোরে তখন সেটাকে আমরা বৃত্তীয় গতি বলবো। তো এবারে বৃত্তীয় গতির যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে। প্রথমেই আমরা যেটা পড়ব যে কৌণিক সরণ কাকে বলে। এর আগে আমরা পড়েছি রৈখিক সরণ। যেমন ধরো এই পেনটা এখান থেকে আমি এখানে সরালাম, তো এখন এর গতিটা কি গতি? এটা রৈখিক গতি। আর এই যে এখানে ছিল সেখান থেকে সরে এখানে গেল, এইটা হচ্ছে তার রৈখিক সরণ। ঠিক আছে, কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে যে সরণটা হয় তাকে আমরা কৌণিক সরণ বলবো। তো সেই কৌণিক সরণটা কীরকম জিনিস সেটা আমরা একটু দেখে নিই। দেখো, ধরো একটি কণা এই তলটাতে ঘুরছে। যেমন একটা পাথরকে যদি আমি এইভাবে বেঁধে এইভাবে ঘোরাই, তাহলে সে তো অনুভূমিক তলে ঘুরবে। তো সেই অনুভূমিক তলটাই হচ্ছে এখানে ঘূর্ণন তল। ঠিক আছে, একটা সুতোর এক প্রান্তে একটা পাথরকে রাখলাম, আরেক প্রান্তটাকে হাত দিয়ে ধরে যদি এইভাবে ঘোরাতে থাকি অনুভূমিক তলে, তো সেই অনুভূমিক তলটাই হচ্ছে ঘূর্ণন তল। আচ্ছা, পাথরটা তাহলে একটা বিন্দুর সাপেক্ষে বা একটা অক্ষের সাপেক্ষে চারিদিকে ঘুরছে, সেটা হচ্ছে ঘূর্ণাক্ষ। আমরা ধরে নিচ্ছি যে পাথরটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বৃত্তপথে ঘোরাচ্ছি। সেই বৃত্তপথটার ব্যাসার্ধ হচ্ছে ওপি সমান আর। ঠিক আছে, বৃত্তপথটির ব্যাসার্ধ হচ্ছে ওপি সমান আর হলো। এই ওপি সমান আর, এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। এটাকে বলা হয় কি? ব্যাসার্ধ ভেক্টর বলে। এবারে ধরো একটা কণা তার গতিটা এই পি বিন্দু থেকে স্টার্ট করলো, মানে যখন সময়টা টি সমান 0 তখন ও কোথায় আছে না পি বিন্দুতে আছে। এবারে ওর ঘূর্ণনটা স্টার্ট হলো। ধরো t1 সময় পরে কণাটি এ বিন্দুতে এসেছে। তাহলে
এই যখন কণাটা t1 সময় পরে এ বিন্দুতে এলো, তখন দেখো এই ওপি এই রেখাটা সাপেক্ষে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এওপি। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্গেল এওপিটা তৈরি হলো, এটাকেই বলা হবে এ অবস্থানের কৌণিক স্থানাঙ্ক। তাহলে এ অবস্থানের কৌণিক স্থানাঙ্ক হচ্ছে অ্যাঙ্গেল এওপি সমান হচ্ছে θ1 ওপি ব্যাসার্ধের সাপেক্ষে। ওপি ব্যাসার্ধের সাপেক্ষে মানে কি, যখন টি সমান 0 তখন ধরে নিচ্ছি আমরা কণাটা পি বিন্দুতে আছে, তারপর t1 সময় পরে সেটা এ বিন্দুতে এলো। ঠিক আছে, কি বলছি তাহলে, কণাটা টি সমান 0 সময়ে আমরা ধরে নিচ্ছি যে কণাটি আছে পি বিন্দুতে, সেখান থেকেও যাত্রা শুরু করছে। এরপরে কণাটা ঘুরতে শুরু করলো, t1 সময় পরে ও এ বিন্দুতে এলো। তো এ বিন্দুতে যখন এলো তখন এই ওপি ব্যাসার্ধের সাপেক্ষে এ অবস্থানের কৌণিক স্থানাঙ্কটা হচ্ছে এই অ্যাঙ্গেল এওপি সমান θ1। আবার ঘুরছে t2 সময় পর, যেখানে অবশ্যই t2 গ্রেটার দ্যান t1। পি বিন্দুতে টিটা 0, এ বিন্দুতে টাইমটা t1, আর বি বিন্দুতে টাইমটা হচ্ছে t2 গ্রেটার দ্যান t1। ঠিক আছে, যখন আবার কণাটা বি বিন্দুতে গেল, তখন ওই ওপি ব্যাসার্ধের সাপেক্ষে বি অবস্থানের কৌণিক স্থানাঙ্ক সমান দেখো কত দেখানো হয়েছে ছবিতে, θ2, অর্থাৎ অ্যাঙ্গেল বিওপি। ঠিক আছে, তাহলে t2 সময় পর কণাটা কোন বিন্দুতে গেছে না বি বিন্দুতে গেছে। t2 সময় পর কণাটা গেছে কোন বিন্দুতে না বি বিন্দুতে। তো এই ওপি ব্যাসার্ধের সাপেক্ষে বি অবস্থানের কৌণিক স্থানাঙ্কটা হচ্ছে এই অ্যাঙ্গেল বিওপি, অর্থাৎ θ2 অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এবারে একটি কণা তাহলে যদি এ থেকে বিতে যায়, একটি কণা যদি এ থেকে বিতে যায়, তখন তার কৌণিক সরণ যেটা হবে সেটাকে লেখা হয় থিটা দিয়ে। এই যে থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল, এখানে কোনটা না এ ও বি অ্যাঙ্গেলটা, সেটা সমান হচ্ছে θ2 মাইনাস θ1। অর্থাৎ বি অবস্থানে কৌণিক স্থানাঙ্ক বা অন্তিম কৌণিক স্থানাঙ্ক θ2 মাইনাস এ অবস্থানে কৌণিক স্থানাঙ্ক বা প্রাথমিক কৌণিক স্থানাঙ্ক θ1, এই দুটোর বিয়োগ ফলকেই বলা হয় কি ওই কণাটির কৌণিক সরণ থিটা। ঠিক আছে, তাহলে কি বললাম যে কণাটি যদি এবারে এ থেকে বিতে যায়, ঠিক আছে, এ অবস্থানে কণাটির কৌণিক স্থানাঙ্ক θ1 এবং বি অবস্থানে কণাটির কৌণিক স্থানাঙ্ক যদি θ2 হয়, এবং কণাটি যখন এ থেকে বিতে যাবে তখন কণাটির কৌণিক সরণ হচ্ছে কোন অ্যাঙ্গেলটা না এই এও বি অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা থিটা দিয়ে লিখব, সেটা সমান হচ্ছে তাহলে θ2 মাইনাস θ1, অর্থাৎ অন্তিম কৌণিক স্থানাঙ্ক মাইনাস প্রাথমিক কৌণিক স্থানাঙ্ক। তো এইটাই হচ্ছে কৌণিক সরণ। ঠিক আছে, কৌণিক সরণকে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে দেখো, আমরা এই অনুভূমিক গতির ক্ষেত্রে ধরো এই পেনটাকে আমি এদিক থেকে এখানে ছেড়ে দিলাম, তাহলে এই যে পেনটা এখানে একটা কী থাকবে, একটা সরণ থাকবে, তার একটা বেগ থাকবে, তার একটা ত্বরণ থাকবে। ঠিক আছে, পেনটার একটা ভর আছে, তাহলে তার ভরবেগ আছে, তার উপর আমি একটা বল প্রয়োগ করতে পারি। তো এই যে ভেক্টরগুলো আমরা পড়েছি, রৈখিক সরণ ভেক্টর এস, রৈখিক বেগ ভেক্টর ভি, রৈখিক ত্বরণ ভেক্টর এ, রৈখিক ভরবেগ ভেক্টর পি সমান এম ভি, এমটা হচ্ছে ভর, বস্তুর ভর, বল ভেক্টর এফ সমান এম ইন্টু ভেক্টর এ, এমটা হচ্ছে বস্তুর ভর। তো এই যে ভেক্টরগুলো এদেরকে বলা হয় মেরু ভেক্টর। মানে এদের এই প্রত্যেকটা ভেক্টর একটা করে শুরু আর শেষ আছে আর কি। ধরো একটা কণা যদি এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে গেল, তাহলে কণাটা একটা সরণ হলো, সেই সরণটা হচ্ছে ভেক্টর এস। তাহলে এই ভেক্টরগুলোকে মেরু ভেক্টর বলে, অর্থাৎ এদের এটা হচ্ছে শুরুর বিন্দু স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে শেষ বিন্দু এন্ড পয়েন্ট, এবং শুরু টু শেষ এই অ্যারোটা দিয়ে দেখানো হয়, অ্যারোটা কোন দিকে যাচ্ছে সেটাকে নির্দেশ করে, এগুলোকে মেরু ভেক্টর বলে। ঠিক আছে, একটা কণা তাহলে এখান থেকে স্টার্ট করলো, এখানে গিয়ে ধরো শেষ করলো একটা নির্দিষ্ট অভিমুখে। ঠিক আছে, তো এই কণাটার সরণ হচ্ছে ভেক্টর এস,
তো এই ধরনের যে ভেক্টরগুলো যেগুলো আমরা অনুভূমিক গতির ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন হচ্ছে রৈখিক সরণ ভেক্টর এস, রৈখিক বেগ ভেক্টর ভি, রৈখিক ত্বরণ ভেক্টর এ, রৈখিক ভরবেগ ভেক্টর পি সমান এম ভেক্টর ভি, এমটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর উপর ক্রিয়াশীল বল ভেক্টর এফ সমান এম ইন্টু ভেক্টর এ, এমটা আবার বস্তুর ভর। এই ভেক্টরগুলিকে মেরু ভেক্টর বলে। আর এই যে ঘূর্ণন সম্বন্ধীয় যে ভেক্টরগুলো আমরা এরপরে পাবো বা পাচ্ছি, ঘূর্ণন সম্বন্ধীয় যে ভেক্টরগুলো, তার একটা অলরেডি আমরা পেয়ে গেলাম, কৌণিক সরণ থিটা, এটাও একটা ভেক্টর রাশি, ভেক্টর থিটা। এরপরে আমরা পাবো যেমন রৈখিক বেগ পাচ্ছি, সেরকম কৌণিক বৃত্তীয় গতির ক্ষেত্রে হবে কৌণিক বেগ ভেক্টর ওমেগা। তারপর যেমন রৈখিক ত্বরণ আছে, সেরকম বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা পাবো কৌণিক ত্বরণ ভেক্টর আলফা। ঠিক আছে, এদেরকে বলা হয় অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর, তাহলে ঘূর্ণন সম্বন্ধীয় যে ভেক্টরগুলো আমরা পাবো, যেমন অলরেডি একটা পেয়ে গেছি কৌণিক সরণ থিটা, এটা একটা ভেক্টর রাশি ভেক্টর থিটা। কৌণিক বেগ, এরপরে আমরা পাবো ভেক্টর ওমেগা। কৌণিক ত্বরণ ভেক্টর আলফা। এই ভেক্টরগুলোকে অক্ষীয় ভেক্টর বলে। কারণটা কি না, এদের দিকটা হচ্ছে, এদের দিকটা হবে ঘূর্ণাক্ষ বরাবর বা ঘূর্ণন অক্ষ বরাবর, হয় ঘূর্ণন অক্ষ বরাবর ওপরের দিকে কিংবা ঘূর্ণন অক্ষ বরাবর নিচের দিকে। ঠিক আছে, প্রত্যেকটা ঘূর্ণন সম্বন্ধীয় যে ভেক্টর আছে, অর্থাৎ এই যে অক্ষীয় ভেক্টরগুলো আছে, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এদের যে দিকটা, সেই দিকটা হবে ঘূর্ণাক্ষ বরাবর, হয় ওপরের দিকে কিংবা ঘূর্ণাক্ষ বরাবর নিচের দিকে, তাই এদেরকে অক্ষীয় ভেক্টর বলে, অর্থাৎ এদের ডিরেকশনটা হচ্ছে অক্ষ বরাবর। এবারে কখন ঘূর্ণাক্ষ বরাবর ওপর দিকে হবে ডিরেকশনটা এদের, আর কখন ঘূর্ণাক্ষ বরাবর এদের ডিরেকশনটা, কখন আপওয়ার্ডস হবে কখন ডাউনওয়ার্ডস হবে, সেটা কোন নিয়ম থেকে আমরা পাবো না, সেটা আমরা পেয়ে যাব রাইট হ্যান্ড স্ক্রু রুল থেকে, ডান হাতের স্ক্রু নিয়ম থেকে। আমরা জানি ডান হাত দিয়ে যদি আমরা একটা স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে সেই স্ক্রুটা ওপরের দিকে ওঠে। আর ডান হাত দিয়ে যদি একটা স্ক্রুকে যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে সেই স্ক্রুটা নিচের দিকে নামে। এটাকেই রাইট হ্যান্ড স্ক্রু রুল বলে। কি বললাম, ডান হাত দিয়ে যদি আমরা একটা স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, সেই স্ক্রুটা উপরের দিকে উঠবে। আর ডান হাত দিয়ে যদি একটা স্ক্রুকে আমরা ক্লকওয়াইজ ঘোরাই, সেই স্ক্রুটা দেখবে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা কোণার যদি গতিটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় এইভাবে, এটা হচ্ছে ঘূর্ণাক্ষটা, কোণার গতি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এই রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ গতির ক্ষেত্রে স্ক্রুটা কোন দিকে উঠবে বললাম, উপরের দিকে। তো ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে, তখন কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণের অভিমুখটা হবে। আর ওই কোণাটা যদি ক্লকওয়াইজ ঘোরে, তখন ক্লকওয়াইজ ঘুরলে স্ক্রুটা কোন দিকে নামে, ডান পাকে স্ক্রুটা নিচের দিকে নামে, তো তখন ঘূর্ণাক্ষ বরাবর নিচের দিকে হবে কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণের দিকটা। ঠিক আছে, তাহলে কোনো কোণার অ্যান্টি ক্লকওয়াইজ গতির ক্ষেত্রে রাইট হ্যান্ড স্ক্রু রুল অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ গতির ক্ষেত্রে যদি স্ক্রুটা উপরের দিকে ওঠে, তাই ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে ভেক্টর থিটা, ভেক্টর ওমেগা এবং ভেক্টর আলফা দিক হবে। আর যদি কোণাটি ক্লকওয়াইজে ঘুরে, তখন রাইট হ্যান্ড স্ক্রু রুল নিয়ম অনুযায়ী স্ক্রুটা যদি নিচের দিকে নামে, তাই ঘূর্ণাক্ষ বরাবর নিচের দিকে হবে ভেক্টর থিটা, ভেক্টর ওমেগা এবং ভেক্টর আলফার অভিমুখ। এরপর নেক্সট আমরা যেটা পড়ব, সেটা হচ্ছে রৈখিক সরণ এস এবং কৌণিক সরণ থিটার মধ্যে সম্পর্ক। রৈখিক সরণ এস এবং কৌণিক সরণ থিটার মধ্যে সম্পর্ক। ধরো একটা কোণা এভাবে বৃত্তপথে ঘুরছে, তো কোণাটা ধরো বৃত্তপথে এ থেকে বি অবধি গেল। ঠিক আছে, ও বিন্দুকে কেন্দ্র করে একটা কোণা তাহলে বৃত্তপথে ঘুরছে ও বিন্দুকে কেন্দ্র করে। তো কোণাটি আমি ধরে নিলাম যে এ থেকে বি বিন্দু অবধি গেল। ঠিক আছে, বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর। তো এই যে অ্যাঙ্গেল এ ও বি, এটা থিটা, এটাই হচ্ছে কোণাটার কৌণিক সরণ। অ্যাঙ্গেল এ ও বি থিটা, এটাই হচ্ছে কোণার কৌণিক সরণ। আর এই যে এ বি ছবিতে যেটা দেখিয়েছি, বৃত্তের যে অংশটা, ঠিক আছে,
সেইটা হচ্ছে রৈখিক সরণ। এ বি যে বৃত্তের যে অংশটা সেটাই হচ্ছে রৈখিক সরণ। তো দেখো থিটা যদি খুব ছোট হয় সেক্ষেত্রে থিটা টেন্ডস টু 0 হলে ট্যান থিটা টেন্ডস টু থিটা হয়, মানে থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আমরা ট্যান থিটা লিখতে পারবো। আর থিটা যখন খুব ছোট হবে তখন এ বি এই বক্ররেখাটা এটা প্রায় সরল রেখা হয়ে যাবে, যেটা ছবিতে দেখিয়েছি। দেখো দেখো আমরা এই যে একটা ত্রিভুজের মতো উৎপন্ন হয়েছে সেটাকেই কেটে নিয়ে সেইখানে দেখালাম। যেহেতু থিটাটা খুব ক্ষুদ্র তাই এ বি এই যে বক্ররেখাটা সেটা প্রায় সরল রেখা হয়ে যাবে, সেটা দেখানো হয়েছে। তাহলে এ বি সরল রেখা যে দৈর্ঘ্যটা সেটা এস, এই অ্যাঙ্গেলটা থিটা এ ও বি, আর এই রেডিয়াসটা হচ্ছে আর। যখন থিটা খুবই ছোট তখন থিটা অ্যাপ্রক্সিমেটলি এগুলো ট্যান থিটা হয়। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বটা এস আর ভূমিটা আর। তাহলে থিটা অ্যাপ্রক্সিমেটলি ট্যান থিটা এগুলো লম্ব বাই ভূমি এগুলো এস বাই আর। তাহলে থিটা সমান এস বাই আর বা এস সমান আর থিটা। এসটা রৈখিক সরণ, থিটাটা কৌণিক সরণ, আর আরটা হচ্ছে ওই বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে এস ইকুয়াল টু আর থিটা, এটাই হচ্ছে রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা পড়বো এবারে কৌণিক বেগ ওমেগা। যেমন রৈখিক বেগ সমান কি হয়, রৈখিক সরণ, এই যে রৈখিক বেগ ভি সমান রৈখিক সরণ এস বাই সময় টি। ঠিক আছে, রৈখিক বেগ ভি সমান হয় রৈখিক সরণ এস বাই সময় টি। সেরকম কৌণিক সরণ ওমেগা সমান রৈখিক বেগ ভি সমান হচ্ছে রৈখিক সরণ এস বাই সময় টি। ঠিক একইভাবে কৌণিক বেগ ওমেগা সমান হবে কৌণিক সরণ থিটা বাই সময় টি। ঠিক আছে, কৌণিক বেগ ওমেগা সমান হবে কৌণিক সরণ থিটা বাই সময় টি, অর্থাৎ ওমেগা সমান থিটা বাই টি। ঠিক আছে, ওমেগা সমান থিটা বাই টি, থিটার একক রেডিয়ান, টি এর একক সেকেন্ড, তাহলে ওমেগার একক হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট আমরা পড়বো এবারে রৈখিক বেগ ভি এবং কৌণিক বেগ ওমেগার মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ ভি এবং কৌণিক বেগ ওমেগার মধ্যে সম্পর্ক। তো আমরা জানি রৈখিক বেগ ভি সমান লেখা যায় রৈখিক সরণ এস বাই সময় টি। রৈখিক বেগ ভি সমান রৈখিক সরণ এস বাই সময় টি, তাহলে ভি সমান এস বাই টি। আবার আমরা পেলাম দেখো এই যে এস ইকুয়াস টু আর থিটা পেলাম, এস ইকুয়াস টু আর থিটা পেলাম। তো সেই এসের জায়গায় আর থিটা পুট করে দিলাম, তাহলে ভি সমান এস বাই টি, আবার এস সমান আর থিটা বাই টি। আরটা আলাদা করে নিয়ে থিটা বাই টি রেখে দিলাম, আর থিটা বাই টি মানেই কি ওমেগা, থিটা বাই টি মানেই হচ্ছে ওমেগা, তাহলে থিটা বাই টি জায়গায় ওমেগা লিখে দিলাম। তাহলে ভি সমান আর ওমেগা বা ভি সমান ওমেগা আর, যেখানে ভিটা হচ্ছে রৈখিক বেগ, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। এই ভি সমান ওমেগা আর, এটাই হচ্ছে রৈখিক বেগ ভি এবং কৌণিক বেগ ওমেগার মধ্যে সম্পর্ক। আচ্ছা, অনেক সময় একটা কোশ্চেন দেয় যে একটা চিত্রের দ্বারা রৈখিক বেগ ভেক্টর ভি, কৌণিক বেগ ভেক্টর ওমেগা এবং ব্যাসার্ধ ভেক্টর আর কে দেখাও। ঠিক আছে, একটি চিত্রের দ্বারা রৈখিক বেগ ভেক্টর ভি, কৌণিক বেগ ভেক্টর ওমেগা এবং ব্যাসার্ধ ভেক্টর আর কে দেখাও। তো সেইটা দেখো এখানে আঁকা হয়েছে। এটা হচ্ছে ধরো এই পাথরটাকে যদি আমি অনুভূমিক তলে ঘোরাই তাহলে সেই অনুভূমিক তলটাই হচ্ছে ঘূর্ণন তল। ঠিক আছে, সেটা একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তো সেটাই হচ্ছে ঘূর্ণাক্ষ। বৃত্তপথে ঘুরছে কোণাটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে। তো এটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তর ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। এই ব্যাসার্ধ ভেক্টরটা সবসময়তে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হয়, ব্যাসার্ধ ভেক্টরটা ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হয়। আর যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ গতি, তাহলে রাইট হ্যান্ড স্ক্রু রুল অনুযায়ী একটা ডান হাত দিয়ে যদি আমি একটা স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই সেই স্ক্রুটা উপরের দিকে ওঠে, তাই ভেক্টর ওমেগাটা ঘূর্ণাক্ষ বরাবর উপরের দিকে হবে। আর ভেক্টর ভিটা হবে এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর। ভেক্টর ভিটা হবে এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর, যেহেতু এই দিকে ঘুরছে তাই ভেক্টর ভিটা হবে এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর। ভেক্টর ভিটা হবে এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর, অর্থাৎ ভেক্টর ভি আর ভেক্টর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, ভেক্টর ভিটাও কিন্তু অনুভূমিক তলে। ভেক্টর ওমেগাটা হচ্ছে উল্লম্ব বরাবর ওপরের দিকে, ভেক্টর ওমেগাটা উল্লম্ব বরাবর উপরের দিকে, কিন্তু ভেক্টর ভিটা কিন্তু অনুভূমিক তলে আছে। ঠিক আছে, এই পয়েন্টে ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর ভেক্টর ভি আর ভেক্টর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই ছবিটাতে এই তিনটে ভেক্টরকে আমরা একসাথে দেখাতে পেরেছি।
আচ্ছা, নেক্সট হচ্ছে যেমন আছে রৈখিক ত্বরণ, যেমন আছে এ দিয়ে লিখি আমরা, সেরকমই কৌণিক ত্বরণ আলফা। কৌণিক ত্বরণ আলফা দিয়ে এটাকে লেখা হয়। ঠিক আছে, আমরা জানি ত্বরণ মানে কি, বেগের বৃদ্ধি বাই সময়, বেগের বৃদ্ধি বাই সময়। তো সেরকমই কৌণিক ত্বরণ আলফা সমান হচ্ছে কৌণিক বেগের বৃদ্ধি বাই সময়। ঠিক আছে, কৌণিক ত্বরণ আলফা মানে হচ্ছে কৌণিক বেগের বৃদ্ধি, পরিবর্তনটা হচ্ছে বৃদ্ধি বাই সময়। ঠিক আছে, কৌণিক ত্বরণ আলফা সমান হচ্ছে কৌণিক বেগের বৃদ্ধি বা পরিবর্তন বাই সময়। ঠিক আছে, তো যখন সময়টা 0 তখন কৌণিক বেগটাও ধরে নিলাম ω1 কণাটির, আর যখন t সময় পর কণাটির কৌণিক বেগ বৃদ্ধি বেগ কত হলো না ω2। ঠিক আছে, যখন t সমান 0 সময়ে কণার প্রাথমিক কৌণিক বেগ হচ্ছে ω1, আর t সময় পর কণাটির কৌণিক বেগ বৃদ্ধি পেয়ে যদি ω2 হয়, অর্থাৎ ω2 গ্রেটার দেন ω1, তাহলে কণাটির কৌণিক ত্বরণ আলফা সমান আমরা লিখতে পারবো ω2 মাইনাস ω1/t। আর কৌণিক ত্বরণ আলফার একক কি হবে না রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার নেক্সট হচ্ছে রৈখিক ত্বরণ এ এবং কৌণিক ত্বরণ আলফার মধ্যে সম্পর্ক। রৈখিক ত্বরণ এ এবং কৌণিক ত্বরণ আলফার মধ্যে সম্পর্ক। আমরা জানি রৈখিক ত্বরণ এ সমান লেখা যায় অন্তিম রৈখিক বেগ v2 মাইনাস প্রাথমিক রৈখিক বেগ v1 বাই সময় t। রৈখিক ত্বরণ এ সমান লেখা যায় অন্তিম রৈখিক বেগ v2 মাইনাস প্রাথমিক রৈখিক বেগ v1 বাই সময় t। এবারে যেহেতু আমরা পেলাম দেখো v সমান ω/r, v সমান ω/r, ঠিক আছে, v সমান ω/r, তাই v1 সমান লিখতে পারবো ω1r, v1 সমান লিখতে পারবো ω1r। ঠিক আছে, অর্থাৎ যখন কৌণিক বেগটা ω1 তখন কণার রৈখিক বেগ হচ্ছে v1। ঠিক আছে, আর v2 সমান লিখতে পারবো ω2r, v2 সমান লিখতে পারবো ω2r, অর্থাৎ যখন কৌণিক বেগ ω2 তখন রৈখিক বেগ হচ্ছে v2, আর rটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, এটা ফিক্সড। তাহলে v2 সমান ω2r মাইনাস v1 সমান ω1r, ω2r মাইনাস ω1r বাই টি। আরটা কমন নিয়ে ω2 মাইনাস ω1/t, আর ω2 মাইনাস ω1/t মানেই হচ্ছে আলফা। তার জায়গায় আলফাটা বস করে দিলাম, তাহলে এ সমান চলে এলো r ইন্টু আলফা, বা এ সমান হচ্ছে আলফা আর, যেখানে এটা হচ্ছে রৈখিক ত্বরণ, আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ, আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। এটাই হচ্ছে রৈখিক ত্বরণ এ এবং কৌণিক ত্বরণ আলফার মধ্যে সম্পর্ক। এবার আমরা একটা প্রবলেম দেখে নেব। দেখো, যে যদি জিজ্ঞেস করা হয় যে ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত হবে, ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত হবে, তো কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে θ/t। ঠিক আছে, তো সেকেন্ডের কাঁটাটা এক পাক ঘুরতে কত সময় নেয় না 60 সেকেন্ড। ঘড়ির সেকেন্ডের কাঁটাটা এক পাক ঘুরতে কত সময় নেয় না 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওমেগা সমান θ/t, এক পাক মানে কত রেডিয়ান, 2π রেডিয়ান, এক পাক মানে 2π রেডিয়ান, তাহলে থিটার জায়গায় লিখবো 2π, আর সেকেন্ডে কাটা এক পাক হতে সময় নিচ্ছে 60 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় 60, অত রেডিয়ান পার সেকেন্ড। এবারে ঘড়ির মিনিটে কাটার কৌণিক বেগ ওমেগা সমান θ/t। মিনিটের কাঁটাটা এক পাক ঘুরতে সময় নেয় 60 মিনিট, মিনিটের কাঁটাটা এক পাক ঘুরতে সময় নেয় 60 মিনিট, মানে 60 × 60 সেকেন্ড। তাহলে থিটা সমান হচ্ছে এক পাক মানে 2π রেডিয়ান বাই সময় টি হলো 60 × 60 সেকেন্ড, তাহলে 2π/60 × 60, অত রেডিয়ান পার সেকেন্ড। আর ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ ওমেগা সমান আবার θ/t। ঘন্টার কাঁটাটা এক পাক ঘুরতে সময় নেয় 12 ঘন্টা, ঘন্টার কাঁটাটা এক পাক ঘুরতে সময় নেয় 12 ঘন্টা, তার মানে 12 × 60 × 60 সেকেন্ড। তাহলে এক পাক মানে হচ্ছে থিটা সমান 2π রেডিয়ান, আর টি সমান হলো 12 × 60 × 60, অত সেকেন্ড। তাহলে এক্ষেত্রে ওমেগা সমান হয়ে গেল 2π/12 × 60 × 60, অত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট আমরা যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ এবং অভিকেন্দ্র বল কাকে বলে। ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণ এবং অভিকেন্দ্র বল কাকে বলে এবং তাদের রাশিমালাগুলি কি। তো অভিকেন্দ্র ত্বরণ এবং অভিকেন্দ্র বল কাকে বলে এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে সমবৃত্তীয় গতি কাকে বলে। দেখো, সমবৃত্তীয় গতির অর্থ হলো কণার কৌণিক বেগ ওমেগাটা ধ্রুবক হবে। ঠিক আছে, মানে একটা কণা এইভাবে ঘুরছে বৃত্তপথে, তার কৌণিক বেগ ওমেগাটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা তাকে সমবৃত্তীয় গতি বলবো। আচ্ছা,
যদি কণার কৌণিক বেগ ওমেগাটা ধ্রুবক হয় তাহলে আমরা জানি যে কণার আবার একটা রৈখিক বেগও আছে, ঠিক আছে, রৈখিক বেগকে ভি দিয়ে লেখা হয়। তো কৌণিক বেগ ওমেগাটা যদি ধ্রুবক হয় তাহলে রৈখিক বেগ ভেক্টর ভি এর মান অর্থাৎ মড অফ ভেক্টর ভি এটা কিন্তু ধ্রুবক থাকে। কিন্তু রৈখিক বেগ ভেক্টর ভি এর অভিমুখটা আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে ওই বিন্দু বরাবর ওই বিন্দুতে স্পর্শক বরাবর হয়। অর্থাৎ কণাটা যদি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে, কণাটা যদি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে আর ব্যাসার্ধের বৃত্তপথে, তাহলে এই যে এইখানে ভেক্টর ভিটা এইদিকে, এখানে ভেক্টর ভি এইদিকে, এখানে ভেক্টর ভি এইদিকে, এখানে ভেক্টর ভি এইদিকে, অর্থাৎ প্রত্যেকটা মোমেন্টে কিন্তু ভেক্টর ভি এর মানটা একই থাকলেও প্রত্যেকটা মোমেন্টে ভেক্টর ভি এর অভিমুখটা কিন্তু পরিবর্তনশীল। আর যেহেতু রৈখিক বেগ ভেক্টর ভি এর অভিমুখটা প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল, তাই কণার একটি ত্বরণ থাকে। এই ত্বরণটার নামই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ এবং এই ত্বরণটা হয় ব্যাসার্ধ বরাবর, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রের দিকে। এই ত্বরণটাকে অভিকেন্দ্র ত্বরণ বলে। তাহলে কি বললাম না, ধরে নিচ্ছি যে এখানে একটা কণা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, কণাটির গতিটা হচ্ছে সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতির মানে কি বললাম না, কণাটার কৌণিক বেগ ওমেগাটা সব স্থির থাকবে। এবারে কণার কৌণিক বেগ ওমেগাটা যদি স্থির থাকে তাহলে কণাটার রৈখিক বেগ ভেক্টর ভি এর মান অর্থাৎ মড অফ ভেক্টর ভিটা ধ্রুবক থাকবে ঠিকই, কিন্তু ভেক্টর ভিটা প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা বিন্দুতে ওই বিন্দুতে স্পর্শক বরাবর হয়। যেমন এখানে স্পর্শক বরাবর, এখানে স্পর্শক বরাবর, এখানে স্পর্শক বরাবর, এখানেও স্পর্শক বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ভেক্টর ভি এর মানটা ধ্রুবক থাকলেও ভেক্টর ভি এর অভিমুখটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল হয়। যেহেতু ভেক্টর ভি এর অভিমুখটা প্রত্যেকটা পয়েন্টে পরিবর্তনশীল, তাই কণার একটি ত্বরণ থাকবে। এই ত্বরণটা ব্যাসার্ধ বরাবর, এই যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী হবে, অর্থাৎ ও পয়েন্টের দিকে হবে, ঠিক আছে। তো এইখানে যেমন এটা, তাহলে এও ভেক্টর এও বরাবর, ভেক্টর এও বরাবর। তো এই যে ভেক্টর এও বরাবর, এ থেকে ও এর দিকে এই যে ত্বরণটা ক্রিয়া করছে কণাটার উপরে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী যে ত্বরণটা, সেটার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এটাকে এসি দিয়ে লেখে, ঠিক আছে, মানে হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ, এবং এর রাশিমালাটা হয় ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, কারণ ওমেগা সমান হচ্ছে ভি বাই আর, সেখান থেকে এটা আসছে। তাহলে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা এসি সমান হচ্ছে ওমেগা স্কোয়ার আর, আবার যেহেতু ওমেগা সমান ভি বাই আর, তাই ওমেগা স্কোয়ার আর মানেই হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সুতরাং কণাটি যখন বৃত্তপথে এইভাবে ঘুরবে, সমবৃত্তীয় গতি যখন হবে, তখন কণাটি যখন এ পয়েন্টে যখন থাকবে, তো এ পয়েন্টে থাকাকালীন কণাটির ওপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী অর্থাৎ পয়েন্ট ওয়ের দিকে কণাটির ওপর একটি বল ক্রিয়া করবে, ঠিক আছে। এই বলটার নামই হচ্ছে কি না অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এটাকে আমরা লিখব এফ সি দিয়ে। আর আমরা জানি এফ সমান এম ইন্টু এ হয়, তাহলে এফ সি সমান কত হবে না এম ইন্টু এসি। আর এসি সমান কত লিখলাম ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এফ সি সমান হবে এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। তাহলে কণাটার গতিটা যখন সমবৃত্তীয় গতি হচ্ছে, কণাটার গতিটা যখন সমবৃত্তীয় গতি হচ্ছে, তখন কণাটির ওপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী একটি ত্বরণ ক্রিয়াশীল হয়। সেই ত্বরণটার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ এসি, যার রাশিমালা হচ্ছে ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। এবং কণাটির ওপর একটি ত্বরণ ক্রিয়াশীল হওয়ার ফলে যেহেতু কণাটির ভর আছে, তাই কণাটির ওপর একটি বলও ক্রিয়া করবে। যেমন এই ছবিতে কণাটি যখন এ বিন্দুতে থাকবে, তখন কণাটির ওপর একটি বল ক্রিয়া করবে, যে বলটি ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী হয়, ঠিক আছে। এই বলটাকে আমরা কি বলবো না অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। একে এফ সি দিয়ে লেখা হবে। আবার যদি এফ সমান এম ইন্টু এ, তাহলে এফ সি সমান এম ইন্টু এসি হবে। এসি সমান ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, তাহলে এফ সি সমান হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। সুতরাং
অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্সের রাশিমালা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এমটা বস্তুর ভর, ওমেগাটা বস্তুর কৌণিক বেগ, ভিটা বস্তুর রৈখিক বেগ, আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। দেখো আমরা অভিকেন্দ্র বলের কয়েকটি বাস্তব উদাহরণ দেখে নেব। একটি ঢিলকে সুতোয় বেঁধে বৃত্তপথে ঘোরানো হলে ওই সুতো ঢিলটিকে কেন্দ্র অভিমুখে টানে। ঠিক আছে, একটি ঢিলকে সুতোয় বেঁধে বৃত্তপথে ঘোরালে যখনই কোনো বস্তু বৃত্তপথে ঘুরবে তখনই একটা বস্তু বৃত্তপথে ঘুরবে, তো সেই বৃত্তপথে ঘোরার জন্য তার একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। ঠিক আছে, যখনই একটা বস্তু বৃত্তপথে ঘুরবে সেই বৃত্তপথে ঘোরার জন্য তার একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। তো এখানে যখন আমরা সুতো দিয়ে বেঁধে পাথরটাকে ঘোরাবো তখন ওই সুতোটা ঢিলটিকে কেন্দ্র অভিমুখে টানে, অর্থাৎ সুতোর টানটায় তখন অভিকেন্দ্র বলটা যোগান দেবে। নেক্সট হচ্ছে দেখো, যে কোনো গ্রহের উপর সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ বলই গ্রহটিকে সূর্যের চারিদিকে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে আমরা জানি সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, আবার পৃথিবী সূর্যের চারিদিকে প্রায় বৃত্তপথে ঘোরে, সেই বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। তাহলে ওই মহাকর্ষ বলটাই সূর্যের চারিদিকে পৃথিবীকে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। ঠিক আছে, আবার আমরা জানি পরমাণুর ভেতরে কি হয় না, নিউক্লিয়াস থাকে, তার আধান প্লাস আর ইলেকট্রনগুলোর আধান হচ্ছে মাইনাস। ঠিক আছে, ইলেকট্রনের আধান প্লাস, নিউক্লিয়াসের আধান প্লাস, ইলেকট্রনের আধান মাইনাস, দুজনাকার মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করছে। আবার ইলেকট্রনগুলো যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তপথে ঘোরে, সেই বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন পড়ে। তো সেই স্থির তড়িৎ আকর্ষণ বলটা ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দেবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে একটা বস্তুকে বা একটা কণাকে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের দরকার পড়ে। যেমন লাস্ট এই উদাহরণটা আমরা কি বলছি না, পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের আধান হচ্ছে প্লাস, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে, তাদের আধান মাইনাস। তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা কাজ করে, সেই স্থির তড়িৎ আকর্ষণ বলটাই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলিকে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। ঠিক আছে, সুতরাং বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের দরকার হবেই। ঠিক আছে, এই টপিকটা আমাদের এই অবধি রইল।